হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। একটু বাড়বে। হ্যালো একটু বাড়াও। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তীরে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তীরে এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফির। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফির। এক নীল ঢেউ কবিতার প্রশ্চদপট, এক নীল ঢেউ কবিতার প্রশ্চদপট। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তীরে
ওই আমার শহীদ জিয়ার দেশ আমরা তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ আমরা বেগম জিয়ার নেতৃত্বতে আবার গড়ব দেশ দেশ আমাদের দেশ তারেক জিয়ার দেশ দেশ আমাদের দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ বেগম জিয়ার নেতৃত্বতে আবার গড়ব দেশ দেশ আমাদের রংপুরেরই কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ রংপুরেরই কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ বুক চিহরিয়া রক্ত দিল বুক চিহরিয়া রক্ত দিল স্বাধীন বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ বেগম জিয়ার নেতৃত্বতে আবার গড়ব দেশ দেশ আমাদের স্বৈরাচারের শাসন হতে মুক্ত হল দেশ সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ স্বৈরাচারের শাসন হতে মুক্ত হল দেশ সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ বীর মুগ্ধ জীবন দিল বীর মুগ্ধ জীবন দিল স্বাধীন বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ বেগম জিয়ার নেতৃত্বতে আবার গড়ব দেশ দেশ আমাদের চব্বিশেরই যুদ্ধে যারা ছিলেন গুণীজন ধানের শীষে দিবেন সবাই একটি করে ভোট চব্বিশেরই যুদ্ধে যারা ছিলেন গুণীজন ধানের শীষে দিবেন সবাই একটি করে ভোট আসবে আবার বীরের বেশে আসবে আবার বীরের বেশে তারেক রহমান বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গড়ব দেশ দেশ আমাদের দেশ তারেক জিয়ার দেশ দেশ আমাদের দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গড়ব দেশ বেগম জিয়ার নেতৃত্বতে আবার গড়ব দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গড়ব দেশ ধন্যবাদ সবাই অবশ্যই যাব আসো আমার সাথে চলো চলো ও হে মুলুক চলো নাচি কারে চলো চলো ও হে মুলুক
চলো ওই মুলুক চলো নাচি কারে শিকার করতে যাব আমরা কেন্দুয়াতে আমরা গো কেন্দুয়ার শহরে বলুখা শেষ পর্যন্ত শিকারটা হাতছাড়া হয়ে গেল। এই পালিয়ে গেছে মানে তাই তো হুজুর হ্যালো এই পালিয়ে গেলে বলে তো শিকারটাকে ধরতে পারলাম না। এই চুপ করো লোক আগে হুজুর আমার নাম তো উল্লুক নয়, বলেন বালুক মারবে গেছে বলে তো আমার নাম হলো মুল্লুক। আরে হুজুর এই মুল্লুক বলে তো ভালুকের পালায় বলেছি, নইলে কি আর এই গহীন বন ছেড়ে ওই পালিয়ে যায় শিকারিটা। চুপ কর অবধার্ত, ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছিস। তাহলে কিন্তু এই তীরখানা আমি তোর বুকে একেবারে আগে হুজুর এবারে মতো ক্ষমা করে দিন হুজুর, আর কখনো এমন কথা বলবো না হুজুর। এই ওই দেখেন হুজুর কি এমন সুন্দর একটি শিকারি আসছে, হন হন করে চলে আসছে। এই শিকার চলে যাচ্ছে মানে তাই তো হুজুর ওই যে দেখতে পাচ্ছেন না কেমন সুন্দর একটি হরিণী উদ্দেশ্য আছে এদিকে চলে আসছে। এই মুলুখা, তুই কিন্তু বাড়িয়ে বলছিস। এই কই কই হরিণী? আমি তো হরিণ দেখতে পাচ্ছি না। আসে হুজুর হরিণী। এই ওই তো একটা মানুষই। আরে হুজুর ওটাকে শিকারি বলে ধরে নিন হুজুর। শ্যামলী, এই চুপ কর লোখা। শ্যামলী, আরে এই শ্যামলী। হ্যালো মুলুখা এই এই গাই যে। বলছি। আপনি আমার শ্যামলীকে তাড়া করেছেন কেন? এই মানে আমাকে বলছো? তা নয় তো, এখানে কি আরো কেউ আছে? এই তোমার শ্যামলী মানে? আমি তো ওকে চিনতে পারছি না। শ্যামলী, শ্যামলী হচ্ছে আমার পোষ্য হরিণী। সেই ছোট্টবেলা থেকে আমি তাকে লালন পালন করছি। এই বলুন, আপনি ওকে ধাওয়া করেছেন কেন? আহা আপনি ওকে ধাওয়া করছেন কেন? মানে ওটা যে তোমার পোষা হরিণী তা আমি কখনো জানি না। আর তাছাড়া তাছাড়া শিকারির কাছ তো শিকারির পিছে দৌড়ানো, তাই না? এই যে আমার শিকারী মশাই বন জঙ্গল ফেলে এই পাড়া গায়ে এসে কি শিকার জুটে, এটা আপনার জানা নেই? জানা তো আছেই, কিন্তু এটা তো আমার অপরাধ না। আলবাত অপরাধ। যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হতে পারে না। আমি আমি আপনাকে কঠিন শাস্তি দিব। শাস্তি? হ্যাঁ, অবশ্যই আপনাকে আমি শাস্তি দিব। কারণ কারণ শিকারীর জেনে রাখা প্রয়োজন, গহীন বন ছেড়ে পাড়া গায়ে কিন্তু শিকার জুটে না। হ্যাঁ, সত্য কথা, একদম হাঁচা কথা কইছে। নইলে আই আমাদের হুজুরকে একটা পাড়া গায়ে মেরে সাহায্য চুপ করো বেয়াদব। এই যে মশাই, আপনি চুপ করে আছেন কেন শুনি? বলুন, এই পাড়া গায়ে প্রবেশ করে
আপনি আমার শ্যামলীকে ধাওয়া করেছেন কেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। আমি পথ হারিয়ে তোমাদের পাড়াকে এসে পড়েছি। তবু আপনি ক্ষমার অযোগ্য, আপনাকে আমি ক্ষমা করছি না। হ্যাঁ, মালা মালা দাদু নাতি ছেড়ে কই গেল, ওকে আমি খুঁজেই পাচ্ছি না। মালা কিরে মালা, দাদু তুই এখানে আবার কার সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছিস? দাদু দেখো না দাদু, এই লোক দুটো আমাদের পাড়া গায়ে এসে আমার শ্যামলীকে ওরা ধাওয়া করেছে। কি অন্যায়, এ যে বাড়ি অন্যায় ভাই। তোমরা হয়তো জানো না, জানলে কে রাইতাম? ওই শ্যামলী হচ্ছে আমার মালার আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে তাকে যে খুন করতে উদ্যত হবে। দাদু, কিছু বলবে ভাই? দাদু, আমরা আমরা আসলে কিছু জানতে পারিনি দাদু। হ্যাঁ, ঠিক আছে, আর কোনোদিন তোমরা এই বনে শিকার করতে এসো মনে না, থাকে যেন। তাহলে আমার এই জাতির নাতির হাত থেকে হ্যাঁ, দাদু ঠিকই কোনো বলেছেন। রেখাই পাবে না। চল মালা। দাদু, ভাই বলছিলাম কি দাদু, পথ বলিয়ে যেহেতু আমরা এখানে এসে পড়েছি, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, বুঝছি বুঝছি। তাই আজকে রাতটা আপনার এখানে আমরা একটু থেকে যেতে চাই। বলুন দাদু, একটু একটু আসতেই হবে। কিন্তু আরে দাদু, হতভাগী পেতনি, শর্ত দেখি। এই দাদু, ওদের মতলব কিন্তু একটু আমার কাছে ভালো লাগছে না। এই! তোরে কে বলছে রে পেতনি? তুই যে আমার ওই আধা রাতের চাঁদনি। দাদু, আমার কিন্তু লজ্জা লাগছে। তুমি আমাকে পেতনি বলেছো, এই পাড়ার লোকে যে আমাকে খেপাবে। না না, তুই যে আমার আধা রাতের চাঁদনি, তাই তো আদরের সহিত বলে ফেলেছি। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা নিশ্চয় রাজার লোক। আগে হাঁচা কথাটাই আপনি বলেন। উনি হলেন ওই শ্যামলীর যুবরাজ, আর আমি হলাম গিয়ে আমার শ্বশুর মল্লুখা। দাদু, দেখেছেন আপনার নাতির চোখগুলা কত বড় বড়? ঠিক আছে ঠিক আছে। একটু আসতেই এই হবে যে, দাদু। আমার কথা শুনেন, রাজার ছেলেই হন আর বাদশার ছেলেই হন, আমাদের এখানে কোনো থাকা চলবে না। দাদু চলে এসো। দাদু, আমরা কি চলে যাব? আরে পেতনি, বুঝি আর পারছি না তোর সাথে। এই লোক দুটি এখানে এসে একটু বিপদে পড়েছে। শত হলে তো তিনি আমাদের যুবরাজ, মানে অন্নদাতা। ঠিক আছে দাদু, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে যুবরাজ, তাহলে তোমরা দুজনে আজকের রাতটা আমাদের বাসায় কাটিয়ে যাও। ঠিক আছে দাদু, তাই চলো ভাই। ঠিক আছে ঠিক আছে। আরে এই মল্লুখা, রাত্রি, চলে আসো মল্লুখা। তুই তাই যে চলো, কাজটা হুজুর। করছিস, সেটা সবাই দেখে ফেলছে, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব। আমি কিন্তু দাদু। বলে দিব না। আমাকে যদি একটু গান শোনাইতে পারো। দাদু, আরে বাটা ভরা দাদু। পান গো দাদু, বাটা ভরা। আরে বাটা ভরা পান গো দাদু, কোটা ভরা চুল, বালিশের নিচে গোলবাল সিগারেট যৌবনেরা গোল, বালিশের নিচে গোলবাল সিগারেট যৌবনেরা গোল।
হ্যালো, সাউন্ডটা মনিটরে একটু বাড়াইয়া দেন। ইস, একদিকে কোকিলের কুহু কুহু ডাক, আর একদিকে ওই ভিনদেশীর আগমন, সব কিছু মিলে আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ হঠাৎ আজ আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠেছে কেন? যতই আমি তাকে ভুলতে চাই, আমি যে কিছুতেই তাকে ভুলতে পারছি না। তবে তবে কি ওই ভিনদেশী আমাকে জাদু করেছে? কি যে বলছি না আমি। ভিনদেশী এক বন্ধু আমার মন নিয়েছে গোপনে। বাহ, কি চমৎকার কণ্ঠ তোমার মালা। একই একই যুবরাজ, আপনি অসময়ে এখানে? মালা, জানো মালা, তোমার মধুমাখা সুর, আরে সুর শুনে
আমি কি আর ধরে থাকতে পারি? তাই তো তোমার গানে চুপি চুপি তোমার কাছে চলে এলাম। ইস, তাই বুঝি লুকিয়ে লুকিয়ে বুঝি আমার গান শোনা হচ্ছিল। মালা, শুধু গান শুনছি না, আরো ভাবছি মালা, তোমার গাড়ির কি জবাব হতে পারে? ইস, আমার বুঝি লজ্জা লাগে না? আচ্ছা, তাহলে বলুন, আমার গানের কি কোনো জবাব হতে পারে? শুনবে? অবশ্যই তাহলে শুনবো। শোনো। ঠিক আছে। শুনো শুনো চাঁদ রূপসী বলি যেত বাহারে, শুনো শুনো চাঁদ রূপসী বলি যেত বাহারে,
বন্ধু, মালা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ মালা, সত্যি? জানো মালা, তোমার কথা মনে করে আমি চুপি চুপি লুকিয়ে এই ঝড় বৃষ্টি রাতে তোমার কাছে কত কষ্ট করে এসেছি জানো। তা তো অবশ্যই জানি। বলবো? তাহলে বলো, আমি তোমাকে কিভাবে ভালোবাসবো? কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। মালা, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। অপলোকে দেখে দেখে এই জীবন যেতে যেতে পারে, বলো না অমন করে, সুখে আমি যাব মরে, তোমাকে ভালোবেসে বেসে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে এসে, বুঝি না সাধনায় আমি এ জীবন হবে দামি, তোমাকেই ভালোবেসে বেসে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। মালা, এই দেখতে দেখতে নাতি শরীরটা বড় হয়ে গেল। এই কোনো কোনো যে কুতু কুতু খেলে তা যে আমি আর ধরতেই পারছি না। হারি কোন শালারে এই আজ দুপুরে বাসুদেবের বাড়ি বাসুদেবের নাতির সনে গুদুর গুদুর আলাপ পারে। আরে শালারে ধরতে পারলে এই লাঠি দিয়ে মাথাটা যে ফাটিয়ে দিব রে। আরে শালা, ও দাদু, দাদু, আরে দাদু ব্যথা পেয়েছো দাদু? না দাদু। আরে যুবরাজ, তুমি যে এখানে তা তো আমি বুঝতে পারি নাই। আমি তো ভেবেছিলাম ওই ফটিকের দল ছেলে নাকি সুমন। দাদু, ও দাদু,
দাদু গো, আরে ও হ্যাঁ তুমি বোঝো না। আরে ও পেতনি, তোরে যে আমি কি বলবো রে, এই অন্ধকার রাত্রে দুপুর বেলা রাত্রে ঘরের বাইরে আসতে তোর ভয় করে না রে? ও দাদু, কি আর করব বলো, আমার যে কিচ্ছুতেই ঘুম আসছে না। ও, তাই বুঝি যুবরাজকে ডেকে এনে ঘুম আরে ধ্যাৎ, তাড়াচ্ছিস? তুমি যে কি বলো না। আচ্ছা দাদু ভাই, তুমি কোনো কিছু মনে করো না। না না দাদু, ওই হঠাৎ করে ও তোমাকে দেখেছে কিনা, তাই তোমাকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছে, বুঝলে না দাদু? হ্যাঁ, দাদু, বুঝেছি, হ্যাঁ। এই এই এই, এই হঠাৎ পেতনি, তুই বাড়ি যা, তইলে আমি লাঠি তোর। ওরে বাবা রে, দাদু, ও দাদু, দাদু, দাদু আমাকে মেরো না, আমি যাচ্ছি। এই দাদু, আমি গেলাম। এই কি গো? ওরে বাবা, আরে দাদু। তুমি কোনো কিছু মনে করো না না। না দাদু, এবার চলো যাই, একটু আরামে গিয়ে ঘুমাবে। ঠিক আছে। আসো দাদু। ঠিক আছে দাদু। হ্যালো 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 সালাম মহারাজ, সালাম সেনাপতি রাবণ সেন, মহারাজ। আজ কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে প্রাসাদে ফিরছে না কেন রাবণ সেন? কেন? মহারাজ, যুবরাজ প্রেম কুমার হয়তো অনেক শিকারে প্রিয় মহারাজ। আমার মনে হয় যুবরাজ প্রেম কুমার শিকারে ব্যাকুল হয়ে উঠেছে মহারাজ। রাবণ সেন, মহারাজ, কিন্তু এ হতে পারে না রাবণ সেন। আমার মত বলছে রাবণ সেন, ওই যুবরাজ বিজয় কুমারের নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত হয়েছে, তাই সে এতদিন সে প্রাসাদে ফিরতে বিলম্ব হচ্ছে। মহারাজ, রাবণ সেন, আমি জানি মহারাজ, ওই মল্লুক খা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্ররা, তাই আমি বলছি মহারাজ, বিজয় কুমারকে বিপদের মুখে রেখে ওই মল্লুক খা কখনো ফিরে আসবেন না প্রাসাদে মহারাজ। আমি জানি ওই মল্লুক খা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র, তাই সেই বিজয় কুমারকে বিপদে মুখে ফেলে ওই মল্লুক খা কিছুতেই প্রাসাদে ফিরতে পারে না, কিছু দেয় না। মহারাজ, তবে কি বলতে চান বিজয় কুমারে তাহলে কোনো বিপদগ্রস্ত? অবশ্যই রাবণ সেন, অবশ্যই। আমার মন যে তাই বলছে রাবণ সেন, তাই আর দেরি নয় রাবণ সেন, যাও তুমি এই মুহূর্তে তোমার সমস্ত সৈন্য নিয়ে ওই উল্কার বেগে ছুটে যাও, যেখানে পাবে সেখান থেকে খুঁজে ওই বিজয় কুমারকে আমার প্রাসাদে নিয়ে আসবে। হ্যালো চেক হ্যালো মহারাজ, হ্যাঁ রাবণ আপনি সেন, শান্ত হন মহারাজ। আমি রাবণ সেন। এক্ষুনি উল্কার বেগে ছুটে যাব, যেখানে যে অবস্থায় থাক না কেন, যেখানে যে বিপদগ্রস্ত থাক না কেন, আমি বিজয় কুমারকে উদ্ধার করে আপনার দরবার হাজির করব। তাই যাও রাবণ সেন, তুমি তাই যাও। ওগো ঠাকুর, আমি যে ভেবেই পাচ্ছি না, আমার বিজয় এখনো প্রাসাদে ফিরে আসছে না কেন? ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়ে আমি আমার পিতৃস্নেহে আমি এতটুকু বড় করে তুলেছি,
তাই তবে বিজয়ের উপস্থিতি আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। মহারাজ, বলুন বলুন দেওয়ানজি, আপনার কি অভিযোগ? আপনি নির্ভয় খুলে বলুন। মহারাজ, আমি কাঞ্চননগর থেকে কিছুতেই যে রাজকর আদায় করা সম্ভব হচ্ছে না। এর কারণটা কি? গত বছর বন্যায় তারা ক্ষতিগ্রস্ত, তাই তারা রাজকর দিতে অস্বীকার করেছে জাহাপনা। আর তাই বুঝি আপনার আশা আনন্দের রাজপ্রাসাদে ফিরে এসেছেন? তাই নয় মহারাজ, আমি পরিষ্কার করে বলে দিয়েছি, যদি 1 সপ্তাহের মধ্যে তারা রাজকর না দেয়, তাহলে কিভাবে যে রাজকর আদায় করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তাই করতে হবে দেওয়ানজি, তাই করতে হবে। নইলে যে আমাদের রাজকুশ শূন্য হয়ে যাবে, আপনাদেরকে না খেয়ে থাকতে হবে। তাই রাজকর যাতে পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। এ হচ্ছে রাজকুশবাহুর আদেশ। আমিও দেওয়ান কৌশিক সেন কেমন করে যে রাজকর আদায় করতে হয় সে কৌশল আমার ভালোভাবে জানা আছে। কোথায় কোথায় প্রহরী? ওই বন্দিকে রাজদরবারে নিয়ে এসো। প্রহরী, বন্দিকে রাজদরবারে নিয়ে এসো। তুমি যাও প্রহরী, হ্যালো, তুমি যাও প্রহরী। কেমন করে যে তার কাছ থেকে রাজকর আদায় করতে হবে সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। বল বল, তোরা রাজকর দিবে কিনা? তোমার নাম কি যুবক? শ্যামল খা। শ্যামল খা বিদ্রোহ করলে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদায়ের অপরাধে। অন্যায় ভাবে নয়তো কি যে প্রজারা দিনের পর দিন স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে কাটাচ্ছে, রাজস্ব না দেওয়ার অপরাধে আপনাদের সৈনিকরা তাদের উপর চালাচ্ছে অপাশবিক নির্যাতন। এই অত্যাচার আমরা নীরবে সহ্য করব না। তাই নাকি? বল, তোরা রাজস্ব দেবে কিনা? না, জানিস এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? আগে জানতাম না, এখন বুঝে নিলাম। কে কে বুঝে নিয়েছ? বুঝে নিলাম আমরা গরিব বলে সকলের মার খেলে চলবে না, আমাদেরও আপনাদের মতো সজাদের হাত থেকে চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক আপনাদের পিঠে বসিয়ে দিতে হবে। বল বল, আরো আমাদের কাছে বিদ্রোহ করবে কিনা? বল। পারুন, যত পারুন চাবুক মারুন, তবু এই মুখ আর বন্ধ হবে না। কারণ চাষাদের মুখ কোনোদিন চাবুকের মুখে বন্ধ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত রাজস্ব না দিবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলতেই থাকবে। বল বল এবার চাবুক বল। বল, তোরা রাজস্ব দেবে কিনা?
পারুন, যত পারুন চাবুক মারেন, তবুও আপনাদের অন্যায়ভাবে আদর্শ দেব না। রাজস্ব দেবে না। জল, আমাকে একটু জল দাও, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাকে একটু জল দাও। জল খাবে, জল খাবে। বলে রাজস্ব দেবে না। রাজপ্রাসাদে দিনের পর দিন অত্যাচার চলে যাচ্ছে। সাধারণ কৃষকগুলোকে বেঈমানের ধরে এনে চাবুকের পর চাবুক মারছে। আমি সুমন সেন চুপ করে বসে থাকবো না, নিরহ মানুষগুলোকে রক্ষা করবো। হচ্ছে আর দেওয়ান কাকা, বন্ধ করুন আপনার হাতের চাবুক। বন্ধ। হুঁশিয়ার দেওয়ান কাকা, বন্ধ করুন আপনার হাতের চাবুক, তা না হলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। তুমি আবার কি বলতে চাও এখানে? আমি বলতে চাই, এই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ। তাই তাই এমনি ভাবে আপনারা অন্যায় ভাবে এদের চাবুকের পর চাবুক মারছেন কেন? তা তোমার কাছে কই দিতে হবে নাকি? আলবৎ কাইফা দিতে হবে। বলুন বলুন আপনার হাতের চাবুক বন্ধ হবে কিনা? তুমি আবার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই, আপনার হাতের চাবুক খাড়া বন্ধ করুন। তাহলে দেখছি তুমি ওই নিমুখ খারামের দলে মিশে গেছো। না, ছোট দলে নয়, ছোট টুকুকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। ন্যায়ের দলে? হ্যাঁ, নয় তো কি, ওরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলিয়ে আপনাদের ধনভাণ্ডার পূর্ণ করে দেয়। পরনেই নেই কাপড়, পরনের এই কাপড় রোগে ভুগছে, দিনের পর দিন কষ্ট করে আপনাদের রাজস্ব উঠল করে দিচ্ছে। তাই অন্যায় ভাবে চালাচ্ছে নদের উপর চাবুকের উপর চাবুক। এই অন্যায় শাসন আমি সুমন সেন কিছুতেই সহ্য করব না। বেশ, যতক্ষণ আমার হাতের এই চাবুক অটল থাকবে ততক্ষণ পর্যন্ত আমার চাবুক চলতেই থাকবে। হুঁশিয়ারি দেওয়ানে কাকা, আপনার চাবুক কিভাবে যে বন্ধ করতে হবে সেটা এই সুমন সেনের ভালো করেই জানা আছে। বেশ, তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে। তবে আমরা কেন করছি এই কথাটা তুমি জানো সুমন বাবাজি? কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে পিস্তল হাতে এখানে ছুটে এসেছো? আমি সুমন সেন, নের পূজারী গরিবের বন্ধু। তাই তো তোমার করুণ আর্তনাদ শুনে আমি চুপ করে বসে থাকতে পারো না, ছুটে এলাম তোমার কাছে, তোমাকে রক্ষা করলাম বেঈমানের হাত থেকে। যাও, আজ থেকে তুমি মুক্ত, গায়ে ফিরে যাও। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না। আর গায়ে গিয়ে জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো ওই রাজবাড়িতে একটি লুকি রয়েছে, ন্যায়ের পূজারী গরিবের বন্ধু সেনাপতি পুত্র সুমন সেন। আসি ভাই, বিদায় বিদায় ভাই, বিদায়। আমিও সেনাপতি পুত্র সুমন সেন, আমার হাতে যতক্ষণ পর্যন্ত এই পিস্তল আছে আমি কতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে এই শ্যামলগড়ের কোনো অসাধারণ মানুষকে অন্যায় করতে দেব না। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা।